ওকে নিহু, তাহলে তুমি মেয়েকে সামলাও, আমি বরং আসছি। জায়গা থেকে প্রস্থান নিল রূপল। লামিয়ার সন্দেহ আরো প্রগাঢ় হলো। তেড়ে গেল সে নিহারিকার দিকে, খরতর গলায় প্রশ্ন ছুড়ল। এই নিহা, কবে তুই এই একাম করে রেখেছিলি? বাড়ির সবাই জানে তোর এই কেলেঙ্কারির কথা? পরিস্থিতি সামলানোর দায়ে পড়ে নিহারিকা বদ্ধ উন্মাদের মতো হু হা করে হেসে দিল। হাসির আড়ালে লড়াতসা আড়াল করে হেয়ালির সুরে বলল, তুমিও না লামিয়া আপু, বুদ্ধি শুদ্ধি নেই তোমার মাথায়, ইয়ার্কিও বোঝো না তুমি। মিস্টার রূপল হলেন সম্পর্কে আমার বেয়াই, সে খাতিরে প্রায় আমাদের মধ্যে এসব দুষ্টুমি হয়, আজও হলো ঠিক তাই। তাছাড়া এর মধ্যেও একটা সত্যি লুকিয়ে আছে, জানি সত্যিটা বললে তুমি কষ্ট পাবে। উৎসুক হয়ে উঠল লামিয়া। সত্যি জানার জন্য সে তৎপর হয়ে উঠল। উত্তেজিত গলায় শুধালো, কি সত্যি বল আমাকে, আমি কষ্ট পাবো না, প্লিজ বল। রূপলের অন্য কোথাও সম্পর্ক আছে লামু আপু, দ্যাটস ওয়াই তিনি আমার উপর দোষ চাপিয়ে তোমার থেকে পরিত্রাণ পেতে চেয়েছে। অ্যাকচুয়ালি তিনি এক্ষুনি চান না তার গার্লফ্রেন্ডের বিষয়টা কারোর সামনে আসুক, কজ তিনি আপাতত বেকার মানুষ, তো যখন চাকরি বাকরি হবে তখন তিনি বিষয়টা সবাইকে জানাবেন। তবে আমি নিজেও জানি না তার গার্লফ্রেন্ডকে, তবে এতটুকু খুব কষ্টে জেনেছি যে তার গার্লফ্রেন্ড আছে। মন ভেঙে গেল লামিয়ার। বুকে এক অদ্ভুত শূন্যতা কাজ করতে লাগলো। ভরাট গলায় সে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, তুই যা বলছিস সব সত্যি তো নিহা? তাছাড়া এই বাচ্চাটাও যে তোকে মা বলে ডাকলো, এর কারণ কি? তোরা সবাই মিলে গোল খাওয়াচ্ছিস না তো আমাকে? কারণ বাচ্চাটাও তার চাচুর সাথে জড়িত, কথাবার্তায় বুঝো না, পাকা বুড়ি একটা। দুষ্টুমি ভুলে রীতি কেমন যেন আবেগপ্রবণ হয়ে উঠল। মায়াময় অশ্রু সচল দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। হুট করেই সে চোখ বুজে নাক টেনে নিহারিকার গায়ের গন্ধ শুকতে লাগলো। ভরাট গলায় বলল, তুমি তো আমার মা নিহা আন্টি, তোমার গা থেকে আমার মায়ের গন্ধ ভেসে আসছে। হতভম্ব দৃষ্টি ফেলে নিহারিকা হৃদির দিকে চাইল। হৃদির চোখে মুখে সে এক অদ্ভুত মায়া খুঁজে পেল। তাৎক্ষণিক বুকটা কেঁপে উঠল তার। অজান্তেই চোখের কোণে অশ্রুবিন্দু জড়ো হলো। মিষ্টি হেসে হৃদি নিহারিকার গালে চুমু এঁকে দিল। আদরের সুরে বলল, আজ থেকে তুমি মা নিহা আন্টি। আমি তোমাকে নিহা আন্টি না, বরং নিহা মা বলে ডাকবো। বিগলিত হয়ে নিহারিকা মুহূর্তেই হৃদিকে তার বুকের মাঝে চেপে ধরল। এতক্ষণ যাবৎ বুকের মাঝে যে হাহাকার কাজ করছিল, সেই হাহাকার যেন তার নিমেষেই দূর হয়ে গেল। প্রশান্তিতে ভরে উঠল বুকের ভিতরটা। মা শব্দটা ক্রমাগত তাকে মা হয়ে ওঠার উপলব্ধি টের পাইয়ে দিচ্ছিল। কত অদ্ভুত সুন্দর এই অনুভূতি। তাদের মাঝখানে লামিয়া আর তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাইল না। নিহারিকার বানোয়াট কথা সে বিশ্বাস করতে বাধ্য হলো যে রূপলের গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডকে লুকানোর জন্যই রূপল নিহারিকাকে ব্যবহার করেছে। তার দৃঢ় বিশ্বাস ছিল এই যে নিহারিকার মতো কুৎসিত দেখতে একটা মেয়ের প্রেমে রূপলের মতো সুদর্শন ছেলে কখনো পড়তে পারে না। তবে এই মুহূর্তে সে রূপলের গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠল। সিদ্ধান্ত নিল যে করেই হোক রূপলের গার্লফ্রেন্ডকে সে খুঁজে বের করবে। ছলা কলা করে তাদের ব্রেকআপ করাবে। তারপর রূপলকে সে বিয়ে করবে। এর জন্য তাকে পিয়াসার সাথে মিলিত হতে হবে। পিয়াসাকেই প্রথমে ইমপ্রেস করতে হবে। হৃদিকে এখনো বুকের মাঝে চেপে ধরে রেখেছে নিহারিকা। হৃদিও নিহারিকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হৃদির মাথায় হাত বুলিয়ে নিহারিকা নরম সুরে প্রশ্ন ছুড়ল, তুমি কি লামিয়া আপুকে দেখেই আমাকে মা বলে ডাকলে হৃদি? আপুর সামনে অভিনয় করলে? না নিহা মা, প্রথমে আমি অভিনয় করলেও পরে যখন তোমার গায়ের ঘ্রাণ শুকলাম তখন মনে হলো তুমিই আমার মা। কি মিষ্টি ঘ্রাণ গো তোমার গায়ে। আমাদের স্কুলের টিচাররা সবসময় বলে জানো, মায়ের গায়ে নাকি মিষ্টি একটা ঘ্রাণ থাকে। তোমার গায়েও সেই ঘ্রাণটা পেয়েছি আমি, তাই তুমি এবার থেকে আমার মা। হয়রান হয়ে গেল নিহারিকা। হৃদির উপলব্ধি তার কাছে বাড়াবাড়ি মনে হলো না, বরং অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। হৃদির চোখে মুখে চুমু খেয়ে নিহারিকা হেসে হেসে বলল, ওকে হৃদু, এবার থেকে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে। এবার চলো আমরা নিচে যাই, অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া তো করতে হবে। হৃদিও নিহারিকার কপালে চুমু খেয়ে বলল, ওকে মা, চলো।
আমারও বেশ খিদে পেয়েছে। রিদিকে কোলে নিয়ে নিহারিকা খাবারের প্যান্ডেলে চলে এলো। পিয়াসার পরিবার থেকে আসা আত্মীয় স্বজন ও নিহালের কলিগরা খেতে বসে গেছে প্রায়। ডেকোরেটরের লোকরা বেশ খাতির যত্ন করে তাদের খাওয়াচ্ছে। তখনই নিহারিকার নজর গেল স্টেজে পিয়াসার পাশের সোফায় বসা লামিয়ার দিকে। দূরে থেকেও নিহারিকার আঁচ করতে পারল লামিয়া। নিশ্চয়ই কোনো চাল চালছে, পিয়াসাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। লামিয়ার বুদ্ধির তারিফ না করে পারল না নিহারিকা। বাঁকা হেসে সে বিড়বিড় করে বলল, বাহ লামিয়া আপু, বাহ, ভালোই সুযোগ নিয়েছো তুমি। কোথায় গেলে? তোমার কি ফায়দা হবে তা বেশ ভালোভাবেই রপ্ত তোমার। পিয়াসা ভাবি তো এমনিতেই আমাকে পছন্দ করে না, এখন আবার তোমার মতো সুন্দরী মেয়ের দেখা পেয়ে গেল। এবার তো তোমরা সোনায় সোহাগা, কলকাঠি ভালোই নাড়াতে পারবে। সেদিকে আপাতত পাত্তা দিল না নিহারিকা। রিদির ক্ষুধা পেয়েছে কেবল এই বিষয়টাই আপাতত তার মাথায় ঘুরতে লাগলো। রিদির জন্য একটি প্লেটে খাবার মেখে নিহারিকা বেশ তৃপ্তি করেই রিদিকে খাইয়ে দিল। এর মধ্যেই ঘুম পেয়ে গেল রিদির। নিহারিকা তার রুমে নিয়ে রিদিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে নেমে এলো। রূপলের পরিবারের সবাই তখন টেবিলে বসলো খাবার খেতে। মেহমানদের খাবার প্রায় শেষের দিকে। লামিয়াও অন্য টেবিলে বসে খাচ্ছিল। দুটো টেবিল একত্র করে দুই পরিবারের সবাই খেতে বসলো। নেহাল ও পিয়াসাও সবার সাথে খেতে বসলো। শাকিল সজল কবজি ডুবিয়ে খেতে শুরু করেছে। রূপল এখনো মাস্ক পরা অবস্থায়। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। এখন সে খাবার খাবে কি করে তা ভেবেই চিন্তায় পড়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে রূপলের কাণ্ড সব দেখছিল নিহারিকা। হাসতে হাসতে তার পেটে খিল ধরে যাচ্ছিল। নেহাল হঠাৎ এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। চিন্তিত সুরে বলল, নিহাকে কোথাও দেখছি না, নিহা কোথায়? তখনই নিহালের শাশুড়ি অর্থাৎ নাজনীন বেগম নিহালকে উদ্দেশ্য করে বললেন, দিদিকে ঘুম পাড়াতে গিয়েছে নিহারিকা, আমরা ওয়েট করি। নিহারিকা এলে না হয় একসাথে খাবো। নাজনীন বেগমের কথায় মার্জিনা বেগম ফোড়ন কাটলেন। খামখেয়ালি স্বরে তিনি বললেন, না না বেআইন, আপনারা খাওয়া শুরু করে দিন। নিহারিকা হয়তো আসছে, ও রাত তো অনেক হলো, প্লিজ আপনারা খাওয়া শুরু করুন। মার্জিনা বেগমের চোরাচুরিতে সবাই খেতে শুরু করলো। রূপাল হুট করে তখন চেয়ার ছেড়ে উঠে সোজা দাঁড়িয়ে গেল। সবার দৃষ্টি এবার রূপলের দিকে পড়ল। পিয়াসা মুখে লোকমা তুলতে গিয়েও থেমে গেল। আশ্চর্যিত গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার ভাইয়া, তুমি হঠাৎ মুখে মাস্ক পরলে কেন? খেতে খেতে সজল ইয়ার্কি পূর্ণ গলায় পিয়াসাকে বলল, সে কিছু না আপু, ভাইয়ার নাকে ভীম রোল কামড় দিয়েছিল তো, তাই ভাইয়া মাস্ক পরতে বাধ্য হলো। অমনি রূপল রাগে গজগজ করে উঠল। হাত পা ছেড়ে ঝাঝালো গলায় বলল, শাট আপ, জাস্ট শাট আপ। খাবাবি না ভাই, না হয় এতক্ষণ অবধি যা খেয়েছিস কিক মেরে সব এক এক করে পেট থেকে বের করবো। রাগে হন হনিয়ে রূপল জায়গা থেকে প্রস্থান নিল। শাকিল ও সচল মুখ টিপে হাসতে লাগলো। উপস্থিত সবাই বেকুব হয়ে রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। সবাই শাকিল ও সচলকে চেপে ধরল। জানতে চাইল কি হয়েছে রূপলের। তারা দুজনেই চাপে পড়ে হুড়োহুড়ি করে খাবার খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল। এখানে থেকে বিপদ তারা বাঁধাবে নাকি? প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিল নিহারিকা। বাগজে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, সেই দিকে বিন্দু মাত্রও খেয়াল নেই তার। হাসতে হাসতে নিহারিকা যেই না রূপলের গায়ের সাথে ধাক্কা খেলো, তখনই তার টনক নড়ল। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে নিহারিকা পিছু ফিরে তাকালো। রূপলের অগ্নিছড়া চাহনি দেখে ভয়ে আটকে উঠল নিহারিকা। শুকনো ঢোক গেলে সে মানে মানে করে যেই না জায়গা থেকে পালাতে যাবে, অমনি রূপল এক ঝটকায় নিহারিকার কোমর পেঁচিয়ে ধরল। আতঙ্কগ্রস্ত নিহারিকাকে কোমর ধরে টানতে টানতে সে নিহারিকার রুম অব্দি নিয়ে এলো। ধাক্কা মেরে নিহারিকাকে সে বিছানার উপর বসিয়ে দিল। রুমের দরজা আটকে মুখ থেকে মাস্কটা খুলল। স্বস্তি খুঁজে পেল সে। মুক্তভাবে শ্বাস নিতে লাগলো। গভীর ঘুমে মগ্ন রিধি। অধীর চোখে নিহারিকা পাশ ফিরল। এই বুঝি রিধি উঠে গেল? না, এখনো নাক টেনে ঘুমুচ্ছে রিধি। জোর বাঁচা বেঁচে গেল নিহারিকা। রাগী দৃষ্টিতে সে এবার রূপলের দিকে তাকালো। খিটখিটে গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াটস ইওর প্রবলেম ম্যান? কোমর জড়িয়ে ধরে চাপাচাপি বন্ধ হবে না আপনার? নাকে কামড় খেয়েও শান্তি হলো না?
ধৈর্যের বাঁধ ভেঙে গেল রূপলের। হাত থেকে মাস্কটা ছুঁড়ে ফেলে সে তেড়ে এলো নিহারিকার দিকে। নিহারিকার মুখের কাছে ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে পড়ল, বাড়িতে শাস্তি তো তুমি এবার পাবেই। ইউ নো হোয়াট, আজ তোমার জন্য আমার কি কি ফেস করতে হয়েছে। সবাই লিটারেলি আমাকে নেই করে খেপাচ্ছিল, সব তোমার জন্য হয়েছে। রূপলের ভয়ঙ্কর রূপ এবং রূপল এই মুহূর্তে কি করতে চাইছে তা বুঝতে পেরে নিহারিকা হুট করে রূপলের মুখ চেপে ধরল, ভীতু গলায় বলল, খবরদার কামড়াকামড়ি করতে আসবেন না, না হয় কিন্তু। নিহারিকাকে আর কিছু বলার সুযোগ দিল না রূপল। হাত টেনে ধরে নিহারিকাকে বসা থেকে উঠিয়ে দিল সে। নিহারিকার জায়গায় পায়ের উপর পা তুলে বসল, বদরাগী গলায় বলল, আই এম সো হাংরি, কুইকলি খাবার নিয়ে এসো। তুমি কামড়িয়েছো, তুমি এখন নিজ হাতে খাইয়ে দিবে। বিয়ের আগে কোনো প্রকার কামড়াকামড়ি করবো না আমি, এইটুকু সত্যতা জানা আছে আমার। ছাড়া পেয়ে নিহারিকা হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। বাড়ির সবাইকে আড়াল করে রূপলের জন্য প্লেটে করে খাবার নিয়ে এলো। রূপলের কথা মতো নিহারিকা ভয় ভীতি নিয়ে রূপলকে খাইয়ে দিতে লাগলো। এর ফাঁকে ফাঁকে রূপলও হাত ঘুরিয়ে নিহারিকার মুখকেও খাবার পুড়ে দিল। এভাবেই দুজন সবটা খাবার শেষ করলো। খাবার শেষে রূপল আয়নার দিকে তাকালো, দেখলো নাকে থাকা কামড়ের দাগটা মিশে গেছে প্রায়। স্বস্তির শ্বাস ফেললো সে। মাস্কটা আর পরতে হবে না সেই খুশিতে ব্যগ্র হাসলো। পেছনে চুপটি করে দাঁড়িয়ে থাকা নিহারিকাকে সে হাত ধরে তার দিকে টেনে আনলো। নিহারিকাকে জড়িয়ে ধরে কাতর স্বরে বলল, প্লিজ নিহু, ব্লগটা খুলে দিও। তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। সেদিন যা হয়েছে তার জন্য আই এম সরি। বাড়ি ফিরে কল করেই যেন তোমাকে পাই। প্লিজ একটু কোঅপারেট করো। ওয়েট, আমাকে ছাড়া থাকতে না পারার কারণ এখনো কিন্তু বললেন না। মুখে না বললেও যে তুমি বুঝো না, বিষয়টা কিন্তু এমন নয়। তুমি যথেষ্ট বুঝদার। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আমার চেয়েও ভালো বুঝো তুমি। যখন সময় হবে তখন আমি নিজে থেকে আমার মনের অনুভূতি তোমাকে খুলে বলবো। এখনো সেই সুইটেবল সময় আসেনি। নিহারিকাকে ছেড়ে রূপল ঘুমন্ত রিদিকে কোলে তুলে নিল। দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। নিয়ম অনুযায়ী নিহাল আজ পিয়াসার সাথে তার শ্বশুর বাড়ি যাবে। রূপল খায়নি ভেবে রূপলের খাবারটা মার্জিনা বেগম প্যাক করে দিলেন। বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল রূপলদের বাড়ির উদ্দেশ্যে। সারাদিনের ধকল ও ক্লান্তিতে সবার দেহ প্রায় অসাড় হয়ে এলো। রূপলরা তাদের বাড়িতে ফিরে যে যার মতো ঘুমিয়ে পড়ল। তদ্রূপ নিহারিকারাও তাদের মেহমান ও আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে অগোছালো বাড়িটার টুকটাক কাজ গুছিয়ে শীঘ্রই ঘুমিয়ে পড়ল। সবারই এখন বিশ্রামের প্রয়োজন। কাজের জন্য রাত জেগে থাকলেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই রাতে ঘুমালো না নিহাল ও পিয়াসা। তারা তাদের পরিবার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। নিহাল চাইছে শীঘ্রই তার ঘর আলো করে সন্তান আসুক। বাবা ডাক শোনার জন্য তার ভিতরটা যেন খা খা করছে। তবে পিয়াসা চাইছে আরো কয়েকটা মাস সময় নিতে। সবে তো মাসখানেক হলো তাদের বিয়ে, এর মধ্যে এত তাড়াহুড়ো কিসের? নিহালকে বেশ বুঝিয়ে শুনিয়ে রাখছে পিয়াসা, বেশ সাবধানতা অবলম্বন করছে। পিয়াসার জেদের সাথে পেরে উঠছে না নিহাল। যদিও এই ক্ষেত্রে দুজনেরই সম্মতির প্রয়োজন, তাই এই মুহূর্তে কেউ কাউকে জোর করাটা অনুচিত। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রূপল লাগাতার নিহারিকার নাম্বারে ট্রাই করতে লাগলো। নিহারিকা যদিও রূপলের ব্লগ খুলে দিয়েছে, তবে সকাল থেকেই নিহারিকা কাজে কাজে ভীষণ ব্যস্ত থাকায় রূপলের কলটি তুলতে পারছিল না। যদিও রূপল বুঝতে পেরেছিল নিহারিকা কাজে ব্যস্ত, তাই সেও নিহারিকাকে তেমন চালাতে চায়নি, নিজের মতো করে ছেড়ে দিয়েছে। সকালের নাস্তা সেরেই রূপল এই প্রথমবারের মতো নিহালের সাথে বাজারে গেল। শালা দুলাভাই মিলে অনেক বাজার করে আনলো। দুপুর ঘনিয়ে সন্ধ্যাও হয়ে এলো। এরপরেও নিহারিকাকে কলে পাচ্ছিল না রূপল। মাথা যেন গরম হয়ে গেল তার। শত ব্যস্ত থাকলেও নিহারিকার তো একবার উচিত ছিল ফোনটি চেক করার। সে তো জানে রূপল তাকে কল করবে, কল করে তাকে না পেলে পাগল হয়ে যাবে। জেনেও কেন এমন হেয়ালি করছে? নিহারিকার উপর প্রচন্ড রাগ নিয়ে রূপল এলাকার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বের হয়ে গেল। ঘন্টাখানিক এভাবে পার হয়ে গেল, তার মনে কিছুতেই যেন শান্তি লাগছিল না।
মনে হচ্ছিল কিছু না কিছু তো একটা খারাপ ঘটছে নিহারিকার সাথে, যা সে আন্দাজ করতে পারছে। মনে অশান্তি নিয়েই শীঘ্রই রূপল এলাকা থেকে বের হয়ে গেল। বাইকে চেপে সোজা নিহারিকাদের বাড়িতে গিয়ে উঠল। ড্রয়িং রুমে প্রবেশ করেই তাজ্জব বনে গেল রূপল। উজ্জ্বল তার পরিবারকে নিয়ে নিহারিকাদের বাড়িতে হাজির। শুধু তাই নয়, সাথে একজন কাজী সাহেবও রয়েছেন। সব থেকে বেশি অবাক হলো রূপল তাদের সাথে নিহাল এবং পিয়াসাকে দেখে। তারা আবার কখন এই বাড়িতে এলো? তার অগোচরে কি হচ্ছে কি এখানে? রূপলের হঠাৎ আগমনে পিয়াসা থতমতিয়ে গেল। হকচক আলো দৃষ্টি ফেলল সে রূপলের দিকে। শুকনো গলায় বিড়বিড় করে বলল, হাই আল্লাহ, ভাইয়া তো এলাকায় আড্ডা দিচ্ছিল, হঠাৎ এখানে টপকালো কিভাবে? তাহলে কি আমার সব প্ল্যানিং ভেস্তে গেল? তবে নিহাল মনে মনে বেশ খুশি হলো। রূপলের আশাটাই যেন তার একান্ত কাম্য ছিল। উত্তেজিত হয়ে উজ্জ্বল বসা থেকে উঠে গেল। রূপলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। নিহালকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি কিন্তু আপনাকে বলেছিলাম ভাইয়ের কেউ এখানে এলাও নয়। এই ছেলেটা এখানে কি করছে? বিব্রতকর গলায় নিহাল প্রত্যুত্তরে বলল, কি আশ্চর্য উজ্জ্বল, রূপল বাইরের কেউ কেন হতে যাবে? 10টা না 5টা না, একটা মাত্র আপন শালা আমার। তাছাড়া তুমি এত হাইপার কেন হচ্ছ? বিয়েতে কেউ এভাবে লুকিয়ে চুকিয়ে করে না, তাই না? তাৎক্ষণিক পিয়াসা ঝট করে বসা থেকে উঠে গেল। তরতরিয়ে বলল, আচ্ছা, আমি ভেতরে মায়ের কাছে যাচ্ছি, দেখি নিহারিকাকে মা কতটুকু কি রেডি করলো। প্রস্থান নিল পিয়াসা। রূপল আপাতত শান্ত রইল। উজ্জ্বলের মনে কাজ করছে অস্থিরতা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বিয়েটা যে তার এখনই ভেঙে যাবে সেই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। এর চেয়ে ভালো ছিল নিহারিকাকে তুলে নিয়ে বিয়ে করাটা। পিয়াসা তো তাকে কথা দিয়েছিল রূপল এই বিয়ের ব্যাপারে কিছু জানবে না। এমনকি নিহারিকার ফোনটাও পিয়াসা ছলাকলা করে লুকিয়ে রেখেছিল। তাহলে কোনো নিউজ ছাড়া রূপল এখানে উপস্থিত হলো কিভাবে? এ যেন গভীর চিন্তায় ডুবে গেল উজ্জ্বল। উজ্জ্বলের অস্থিরতা বুঝতে পেরে রূপল ক্রূর হাসল। শার্টের কলারটা ঠিক করে সে বেশ ভাবসাব নিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসল। উজ্জ্বলের ঠিক মুখোমুখিটাই বসল সে। ভাবশূন্য গলায় উপস্থিত সবার সামনে উজ্জ্বলকে লক্ষ্য করে বলল, মনে টান থাকার তো একটা বিষয় থাকে, তাই না? আমরা যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ভাবি, তার কোনো অসুবিধা বা বিপদ হলে যে সব ক্ষেত্রেই আমাদের ইনফর্ম করে জানাতে হবে। বিষয়টা যদি এমন হতো তাহলে হয়তো জগৎ জোড়া প্রেম ভালোবাসা হতো না। আই গেস আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি। রূপলের কথায় উজ্জ্বল ও উজ্জ্বলের পরিবার হুমকির মুখে পড়ে গেল। মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল তাদের। গলা ঝাঁকিয়ে উজ্জ্বল সভ্য গলায় রূপলকে বলল, আমি তোমার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই রূপল। ইয়া ওয়াই নট, প্লিজ কাম। উজ্জ্বলকে নিয়ে রূপল বাড়ির ছাদে চলে গেল। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে রইল। অপ্রত্যাশিতভাবে উজ্জ্বল হুট করেই রূপলের হাত দুটো চেপে ধরল। রূপলকে সম্পূর্ণ অবাক করে দিয়ে সে অনুনয় ভরা গলায় বলল, দেখো রূপল, নিহারিকাকে বিয়ে করাটা আমার অনেক বেশি প্রয়োজন। বিলিভ মি, আমার পরিবারের সবাই নিহারিকাকে খুব পছন্দ করেছে। এই প্রথমবারের মতো তারা কোনো মেয়েকে এতটা পছন্দ করলো, তাই তাদের পছন্দকে আমি অসম্মান করতে পারছি না। তারা চাইছে আমি নিহারিকাকে বিয়ে করি। তাছাড়া নিহারিকার পরিবারও আমার সাথে নিহারিকার বিয়েটা দিতে প্রস্তুত। মাঝখানে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো কেন বলো তো? প্লিজ আমাকে বিষয়টা ভালোভাবে বলতে দাও। তুমি আমাদের মাঝখানের থেকে সরে যাও। উজ্জ্বলের হাতটা ঝট করে ছেড়ে দিল রূপল। উজ্জ্বলের আবদার তার কাছে অনৈতিক মনে হলো। অস্থির হয়ে উঠল সে। চোখ দুটিতে অসম্ভব ক্ষোভ ফুটিয়ে তুলল। তীব্র গলায় বলল, আমি কারো মাঝে বাধা হয়ে দাঁড়াইনি ওকে, উল্টো আপনি আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমার ভালোবাসাটা যে একতরফা তাও নয়, বরং নিহারিকাও আমাকে ইকুয়ালি ভালোবাসে। তাহলে এখানে কে কার জীবনে বাধা হয়ে দাঁড়ালো? আমি না আপনি? যদি আপনি নিহারিকাকে ভালোবেসে বিয়ে করতে চাইতেন তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল, কিন্তু আপনি তো নিহারিকাকে বিয়ে করতে চাইছেন নিজের স্বার্থের জন্য। যে কিনা নিজের স্বার্থের জন্য নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতে পারে, সেই মানুষের থেকে এর চেয়ে বেশি কিছু কি আর এক্সপেক্ট করা যায়? মূলত আপনি কোনো মেয়েরই ভালোবাসা পাওয়ার যোগ্য নন। যে তার ভালোবাসার মানুষকে সম্মান করতে পারে না, সে আবার অন্যের ভালোবাসাকে কিভাবে সম্মান করবে বলুন? সত্যি কথা বলতে গেলে আপনার ভাগ্য ভালো যে এত কিছুর পরও সুইটি আপু আপনাকে বিয়ে করতে চাইছে। তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অবশ্য আপনার মেইন পয়েন্টে কিক মেরে কবেই চলে যেত।
নিমেষেই ক্ষেপে গেল উজ্জ্বল। ভেবেছিল রূপলকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারবে সে, তবে কথায় যেহেতু চিড়ে ভেজেনি তাই সে রূপলের চোখকে আড়াল করে প্যান্টের পকেট থেকে খুর বের করলো। সুযোগ বুঝে যেই না সে রূপলের পেট বরাবর ঘাই মারতে গেল, অমনি নিহাল পেছন থেকে ছুটে এসে উজ্জ্বলের হাত থেকে খুঁটটি ফেলে দিল। এতক্ষণ যাবৎ নিহাল ছাদের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল, তাই উজ্জ্বলের অসৎ উদ্দেশ্য ধরতেও তার সময় লাগলো না। হতভম্ব হয়ে রূপল নিহালের দিকে তাকিয়ে রইল। তার আর এক মুহূর্ত দেরি না করে উজ্জ্বলের গালে সপাটে এক চর বসিয়ে দিল নিহাল। রুক্ষ মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই এক্ষুনি তোর পরিবার নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বিয়েটি ক্যান্সেল। তোমার কাছে আমার বোনকে বিয়ে দেওয়ার চেয়ে ভালো বরং গলা টিপে আমার বোনকে মেরে ফেলা। গেট লস্ট ফ্রম মাই হোম ইউ ব্লাডি বিচ। পুলিশ ডাকার আগে ভাগ তুই আমার বাড়ি থেকে। এই ঘোর অপমান সহ্য করতে পারল না উজ্জ্বল। গালে হাত রেখে সে নিহালের দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় বোঝালো নিহালকে সে দেখে নিবে। হনহনিয়ে হেঁটে উজ্জ্বল ছাদ থেকে প্রস্থান নিল। হাঁপ ছেড়ে বাঁচল রূপল। স্বস্তির শ্বাস ফেলে নিহালের দিকে তাকালো। তবে কিছু বিষয় সে এক্ষুনি ক্লিয়ার করতে চাইল। তাড়াহুড়ো করে সে তার প্যান্টের পকেট থেকে সেলফোনটি বের করতে করতে দ্রুত গলায় নিহালকে বলল, উজ্জ্বল ছেলেটা মোটেও ভালো নয় জিজু, তার এগেইনস্টে অনেক প্রুফ আছে আমার কাছে। ওয়েট এ সেকেন্ড জিজু, আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। মুহূর্তেই রূপলের হাত ধরে রূপলকে থামিয়ে দিল নিহাল। নিশ্চল দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। গুরুতর গলায় বলল, আমাকে কোনো প্রুফ দেখাতে হবে না রূপল। উজ্জ্বলের বিস্তারিত আমার জানা আছে। আমি শুধু এতটুকুই বুঝতে চেয়েছিলাম, আমি এবং আমার পরিবারের পর আমার বোনকে তুমি কতটা ভালোবাসো, তাকে কতটুকু ভালো রাখতে পারবে তুমি। আদৌ তোমার ভালোবাসাটা কতটুকু স্বার্থহীন। সমীকরণ মিলে গেল আমার। একমাত্র তুমিই পারবে আমার বোনকে স্বার্থহীন ভাবে ভালোবাসতে, তাকে জনমভর আগলে রাখতে। সেই প্রথম থেকে আমি তোমার চোখে আমার বোনের জন্য এক অন্যরকম ভালোবাসা দেখেছি। কাজের ক্ষেত্রে বহুবার তার প্রমাণও পেয়েছি। উজ্জ্বলের সাথে বিয়ে ঠিক করার মূলত কারণ ছিল তোমার ফিলিংসটা এক্সপ্রেস করা। পাগলামিটাই না করলে তুমি। উজ্জ্বল যখন তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের মাঝে এলো, তার সব গোপন তত্ত্ব কত খুলি তুমি খুঁজে বের করলে, তাকে এক্সপোজ করার মতো কত চেষ্টা করলে। আমি তোমার সব ছোট বড় পদক্ষেপগুলো আড়াল থেকে বহুদূর সম্ভব পরিমাপ করেছি রূপল। সব একত্রিত করে শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছি আমার বোনের জন্য তোমার চেয়ে যোগ্য কেউ হতে পারে না। তোমার কাছে আমার বোন নিরাপদ। তবে এই চিরন্তন সত্যিটার মাঝে ও একটি নেতিবাচক সত্যি লুকিয়ে আছে, আর তা হলো তোমার পরিবার। আমার পরিবারকে আমি বুঝতে পারলেও তুমি তোমার পরিবারকে সঠিক বুঝতে পারবে কিনা আমি এই বিষয়ে সন্দিহান। একটা ছোট ডাউট তো রয়েই গেল, তাই না? এতক্ষণ যাবৎ রূপল বেশ মনোযোগ দিয়ে নিহালের শ্রুতিমধুর কথাগুলো শ্রবণ করছিল। খুশিতে পরিপূর্ণ হয়ে উঠল সে। তড়াক করে নিহালের হাত দুটো চেপে ধরল। উৎফুল্লিত গলায় বলল, বাদ দিন তো আপনার ওসব ডাউট ফাউট। আপাতত এই অপ্রত্যাশিত সময়টা আমাকে এনজয় করতে দিন। অন্তত একজনকে তো মানাতে পেরেছি আমি, বাকিদেরও আস্তে ধীরে মানিয়ে নেব। তবে একটা হাম্বল রিকোয়েস্ট আপনার কাছে জিজু, আপনি আপনার পরিবারকে বুঝাবেন প্লিজ। আমাকে অন্তত একটা বছর সময় দিবেন। মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেলে আমি নিহুকে আমার ঘরে তুলব। আই হোপ সো আপনি এই বিষয়ে আমাকে কোঅপারেট করবেন। মৃদু হেসে নিহাল ও রূপলের হাত দুটো চেপে ধরল। ভরসার সুরে রূপলকে বলল, এই বিষয়ে তুমি শতভাগ নিশ্চিন্ত থাকো রূপল। বললাম তো, তোমার চেয়ে যোগ্য কেউ আমাদের নিহারিকার জন্য হতেই পারে না। ইতিমধ্যেই পিয়াসা হম্বি তম্বি হয়ে ছুটে এলো ছাদে। অমনি নিহাল ছট করে রূপলের হাতটি ছেড়ে দিল। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। জায়গা থেকে খানিক নড়ে চড়ে দাঁড়ালো। অস্থির গলায় পিয়াসা নিহালকে বলল, এই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? হ্যাঁ, ওইদিকে আপনার বোনের বিয়ে ভেঙে যাচ্ছে। উজ্জ্বল তার পরিবার নিয়ে চলে যাচ্ছে। বিয়ে নাকি ক্যান্সেল? গা ছাড়া ভাব নিল নিহাল। ভাবশূন্য গলায় বলল, হ্যাঁ তো, পাত্রপক্ষ যদি বিয়ে ক্যান্সেল করে চলে যেতে চায় সেখানে আমি কি করতে পারি? কিন্তু বিয়ে ক্যান্সেল করার কারণ কি? মা ওইদিকে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। নিচে চলুন, বাড়ির একটা খারাপ অবস্থা, আর আপনি এদিকে দাঁড়িয়ে রং তামাশা করছেন। কি আশ্চর্য, মা কেন বারবার বেহুশ হয়ে যাচ্ছে? বিয়ে ভেঙে গেছে, এতে এত হাইপার হওয়ার কি আছে?
এই বলে নিহাল হম্বি তম্বি হয়ে ছাদ থেকে প্রস্থান নিল। মাথা চুলকে রূপলও যেই না নিহালের পিছু নিল, অমনি পিয়াসা পিছন থেকে রূপলকে ডাকলো। সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল, এই ভাইয়া শোনো, বিয়ে ভেঙে যাওয়ার পেছনে তোমার কোনো হাত নেই তো? কি আশ্চর্য, নতুন করে তোকে এসব বুঝাতে হবে কেন? তুই এবং তোরা যতবারই আমার থেকে নিহুকে আলাদা করতে চাইবি, ঠিক ততবারই এভাবে তোদের প্ল্যান ভেস্তে দেবো আমি। সো পরের বার একটু কেয়ারফুলি, ওকে? গটগটিয়ে হেঁটে রূপল ছাদ থেকে প্রস্থান নিল। রাগে দুঃখে হাত পা ঝাড়ল পিয়াসা। খিটখিটে গলায় বলল, না, এইভাবে আর হচ্ছে না। মনে হচ্ছে লামিয়াকে এবার ভাইয়ার পেছনে লাগাতে হবে। সুন্দরী মেয়েরা চাইলে সব পারে, একটা পজিটিভ ছেলেকেও ক্যারেক্টারলেস বানাতে পারে। পার্কের এক কোনায় বসে রূপল গুরু গম্ভীর ভাবে তার ফোন ঘাটছে। নিহারিকা যে তার পাশে বসে রয়েছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। রূপলের পাশে থেকেও বেচারি নিহারিকা নিজেকে এতিম মনে করছে। রিদি তার কোলে বসে হাওয়ায় মিঠাই খাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে মানুষদের হাঁটা চলা দেখছে। রূপলের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিহারিকা বাধ্য হলো এবার রূপলের গা ঘেঁষে বসতে। নিহারিকার গায়ের স্পর্শ পেতেই রূপল তেতে উঠল। চোখ থেকে সানগ্লাসটি সরিয়ে সে নিহারিকার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? গায়ের সাথে এমন ঘষাঘষি করছো কেন? দেখছো না পার্কে অনেক মেয়েরা আছে, তোমার সাথে তারা আমাকে দেখলে আমাকে লাইন মারা বন্ধ করে দেবে। সো কিপ ডিসটেন্স, ওকে? ওকে, তাহলে তো আমি এবার আপনার কোলে উঠে বসবো, দেখবো কোন মেয়েরা আপনার দিকে তাকায়, কে আপনার সাথে লাইন মারতে আসে। না, একদম না। আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে বসো। তুমি যেমন উজ্জ্বলকে পেয়ে নাচতে নাচতে তাকে বিয়ে করার জন্য বউ সেজে রেডি হয়ে বসেছিলে, তেমনি আমিও এখন তোমার চোখের সামনে দিয়ে হট হট মেয়েদেরকে আমার কোলে বসাবো। ইকুয়েশন সেম সেম। অমনি তেলে বেগুনে জ্বলে উঠল নিহারিকা। রিধিকে কোল থেকে নামিয়ে সে তার পাশে বসালো। ইচ্ছে করেই রূপলের গায়ের সাথে যতখানি সম্ভব ঘেঁষে বসলো। পারছিল না শুধু রূপলের কোলে উঠে বসতে। রূপলের মুখের কাছে মুখ এনে নিহারিকা দাঁত কিরমিরিয়ে বলল, একদম হিসেব বরাবর করতে আসবি না আমার সাথে। এটা পার্ক না হলে এখন তোর গাল কামড়ে দিতাম আমি। বউ সেজে বসেছিলাম কারণ আমি জানতাম তুই আসবি। ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়েছিল যেভাবেই হোক তুই আসবি, তাই আমি টেনশন ফ্রি ছিলাম। একদম ভাবটা খাবি না আমার সাথে। মনে নেই কাল রাতে যে কামড়টা দিলাম? এখনো তো কালশিটে দাগ পড়ে আছে নাকে। সো বি কেয়ারফুল, ওকে? হতবাক রূপল নির্লিপ্ত নির্বিকার। পার্ক ভর্তি লোকজনের সামনে এই মেয়ে এখন তার কোলে উঠে বসবে নাকি? লাজ শরমের ফালুদা করে ছাড়বে মনে হচ্ছে। কেন খেপাতে গেল রূপল এই মাথা ভাঙা অরুণচণ্ডীকে? বড্ড আফসোস হচ্ছে যে চোখ থেকে তো আগুনের ফুলকে বের হচ্ছে মেয়েটির। সেই আগুনে নির্দ্বিধায় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে রূপল। এক্ষুনি এই জ্বলন্ত শিখাকে পাশ থেকে সরাতে হবে। ভয়ে ভয়ে কেই বা মরতে চাইবে? এছাড়াও এই মুহূর্তে রূপলের হৃদস্পন্দনের অবস্থা খুবই নাজুক। যে কোনো মুহূর্তে বুকের ছাতি ফেটে যাওয়ার সম্ভাবনা শতাধিক। পুরুষ মানুষের মন বলে কথা, মেয়ে মানুষ এত কাছাকাছি চলে এলে তো তারা বেসামাল হয়ে পড়ে। উত্তেজনা ধরে রাখা মুশকিল হয়ে যায়। এতটুকুনিতেই এসে রূপল তার ভাবনা চিন্তায় তালা লাগালো। গলা ঝাঁকিয়ে শার্টের কলারটা ছেড়ে ঠিক করলো। উত্তেজনা হোক বা ভীত সন্ত্রস্ততা কোনোটাই বোঝাতে চাইল না নিহারিকাকে। গলায় কঠোরতা আনার চেষ্টা করে বলল, কি হচ্ছে কি মিহু? এটা একটা পার্ক, পাবলিক প্লেস। তুমি এখানে এসেও আমার পিন্ডি চটকাচ্ছ। সব জায়গায় আমার প্রেস্টিজ পাংচার না করলে তোমার হয় না? সম্বিত ফিরে পেল নিহারিকা। টুপ করে যেন আকাশ থেকে জমিনে পড়ল। আশপাশে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে দেখল লোকজন তাদের দিকে হাঁ করে তাকিয়ে চলতি পথ ধরে হেঁটে যাচ্ছে। তবে কারো মুখশ্রীতে বিরক্তির ছাপ তো কারো মুখশ্রীতে দুষ্টু হাসির ছাপ। তাৎক্ষণিক রূপলের পাশ থেকে কয়েক ইঞ্চি সরে এলো নিহারিকা। মাথা নুইয়ে চুল ঠিক করলো। দাঁত গজগজিয়ে রূপলকে লক্ষ্য করে বলল, আপনি যেচে পড়েই বারবার ইনসাল্ট হতে আসেন, ওকে? পাবলিক প্লেসেও বাধ্য করলেন নিজেকে হাসির খোরাক বানাতে। মুখে সারাক্ষণই হট হট মেয়েদের কথা উঠে থাকে। তাদের নাম জপ করতে করতে মুখে ফেনা উঠে যায়। এত হট হট মেয়ে চাইলে আবার আমাকে ফুসলাচ্ছেন কেন? আমার ভাইয়ের কাছে সময় চাইছেন কেন? তখনই বলে দিতে পারতেন যে আপনার হট হট মেয়ে পছন্দ। আমার মতো জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাওয়া কয়লা আপনার পছন্দ নয়। আরে বাবা, তুমি সিম্পল জিনিসটা বুঝো না কেন? তুমি কি আর কম হিটে কম আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়েছো?
তোমার মধ্যে হটনেসও যেমন বেশি, তেমনি আগুনও বেশি। অন্য মেয়েরা তো শুধু রূপের আগুনে চলে, আর তুমি তো শুধু জ্বলো না রে ভাই, তুমি তো রূপের আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাও, সাথে পুরুষদের মনকেও কয়লা করে ছাড়ো। এবার বুঝো তোমার রূপের কতটা উত্তাপ। জাস্ট ইম্যাজিন আমি কতটা লাকি। রূপলের এই আকাশ ছোঁয়া প্রশংসাতেও সন্তুষ্ট হলো না নিহারিকা। ভ্রু যুগল কুচকে সন্দিহান দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। দ্বিধাহীন গলায় প্রশ্ন ছুড়ল, এসব কি আপনি মন থেকে বললেন নাকি নিজেকে বাঁচানোর জন্য বললেন, কোনটা? নিহারিকার উদ্ভট প্রশ্নে মনের দিক থেকে ধাক্কা খেল রূপল। রোষাগ্নি দৃষ্টিতে তাকালো প্রশ্নবিদ্ধ নিহারিকার দিকে। আঘাতপ্রাপ্ত গলায় বলল,